আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেই ফেরত গেল এই মামলা। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, তোমার কাছে কি খবর? দেখো, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। তার কারণ তিনি বলেছেন যে তিনি জানতে পেরেছেন এই মামলার ক্ষেত্রে, অর্থাৎ আরজি করের এই ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হচ্ছে। ফলে যখন এই ধরনের জুডিশিয়াল কমিশন গঠন করা হবে তখন সেখানে এই মামলার সমস্ত দিক নতুন করে খতিয়ে দেখা হবে এবং সেখানে অনেক একটা সময় নিয়ে সেখানে এই বিচার ব্যবস্থাকে সুসংগঠিত ভাবে করা সম্ভব হবে, যেখানে সমস্ত পক্ষের আইনজীবীরা পর্যাপ্ত সময় পাবেন তাদের বক্তব্য পেশ করার জন্য। ফলে এই অভিযোগ কোথাও থেকে উঠে আসবে না যে সময়ের অভাবে এই মামলার বিচার প্রক্রিয়া একেবারে সঠিকভাবে সংগঠিত করা সম্ভব হয়নি। ফলে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কমিশন গঠন করা হলে এবং সেই কমিশনের কাছে এবং সেই কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেইটা কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে বা এই ধরনের মামলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে থেকে যাবে। ফলে সেই কারণে তিনি কিন্তু এই মামলার ক্ষেত্রে আপাততভাবে হস্তক্ষেপ করেননি এবং বিচারপতি মান্থার বক্তব্য হচ্ছে যে কলকাতা হাইকোর্টে এই মামলা শুনবার জন্য যে কটি ডিভিশন বেঞ্চ আছে প্রত্যেকটি ডিভিশন বেঞ্চেই প্রচুর পরিমাণ মামলা বিচারাধীন রয়েছে। ফলে কোন বেঞ্চে এই মামলাকে কতটা সময় দিয়ে শোনা সম্ভব সেইটা নিয়েও কিন্তু তিনি সন্দিহান। ফলে সেই কারণে তিনি এই মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। এখন যদি এই মামলার ক্ষেত্রে কোনো রকম ভাবে জুডিশিয়াল কমিশন কোনো কারণে গঠিত না হয় সেক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করলে এই মামলার জন্য অন্য কোনো বেঞ্চ নির্ধারিত করতে পারেন এবং পরবর্তী পর্যায়ে সেই বেঞ্চেই এই মামলার বিচার প্রক্রিয়া চলতে পারে। কিন্তু আপাততভাবে তিনি আশাবাদী যে এই জুডিশিয়াল যে কমিশন রয়েছে সেই কমিশন গঠন করা হবে। তার বক্তব্য যে এই মামলার দিকে শুধুমাত্র যে পরিবার তাকিয়ে রয়েছে এমনটা নয়, এই রাজ্যের সমস্ত নাগরিক মহিলা এবং পুরুষ নির্বিশেষে এবং গোটা দেশের নাগরিকরাও তাকিয়ে রয়েছেন। ফলে সেই কারণেই তিনি কিন্তু আপাততভাবে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। জুডিশিয়াল কমিশন গঠন না হলে তারপরে মাননীয় প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করবেন। মাধুরী, ধন্যবাদ সৌভিক। প্রধানমন্ত্রীর পরামর্শের পর জ্বালানি সাশ্রয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সেখানে গণপরিবহন ব্যবহার কিংবা এক গাড়িতে অনেকে মিলে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল এবং 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে। कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। করোনা কালের কথা মনে করিয়ে রবিবার তেলেঙ্গানা সভা থেকে এই আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের ওপর যে প্রভাব ফেলছে সে কথা উল্লেখ করে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর জন্য অনুরোধ করেছেন দেশবাসীর উদ্দেশ্যে। এই আবহে সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। সোমবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশ ছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। বিজ্ঞপ্তিতে পেট্রোল বা ডিজেলের সাশ্রয়ের জন্য গণপরিবহন ব্যবহার কিংবা এক গাড়িতে অনেকে মিলে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। আমাদের জ্বালানির 90% তো আমরা ইম্পোর্ট করি, আমাদের অত প্রোডাকশন ক্যাপাবিলিটি নেই। আমরা নিজেদের একটা করে গাড়ি করে ঘুরি, একটু যাই কোথাও বেড়াতে, অফিসে যাই একলা নিজের গাড়িতে গান শুনতে শুনতে। সেইখানে উনি কার পুলিং এর কথা বলছেন, উনি অল্টারনেটিভ এনার্জি সোর্সের কথা বলছেন, যেমন রেল, মেট্রো এগুলোর কথা বলেছেন। হয়তো কার পুল করলে কিছুটা তো কম হবে, সাশ্রয় হবে দেশের জ্বালানির ডিমান্ডটা, কারণ এই জ্বালানিগুলো আমাদের US ডলার দিয়ে কিনতে হয়।
এরই মধ্যে আইটি কর্মীদের সংগঠন NITES এর পক্ষ থেকে শ্রম মন্ত্রকের কাছে বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশিকা জারির আর্জি জানানো হয়েছে। এবিপি আনন্দ। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করল রাজ্য সরকার। এসএসসি সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রেই এই সুবিধা পাবেন আবেদনকারীরা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন বহু চাকরি প্রার্থী। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় জেনারেল ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে এতদিন আবেদনের বয়সসীমা ছিল 40 বছর, সেই বয়সসীমা এবার বেড়ে হলো 45। এসএসসিতে সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা এতদিন ছিল 45, সেই ঊর্ধ্বসীমা এবার বেড়ে হলো 50। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য পেশার সঙ্গে জড়িত তরুণ প্রজন্ম। আগের সরকারে আমরা কোনো সেরকমভাবে সরকারি চাকরির সুবিধা বা নিয়োগ সেরকমভাবে কিছুই পাইনি, কিন্তু এখন এই 5 বছর বাড়ানোতে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় খুব তাড়াতাড়ি, তাহলে আমরা উপকৃত হব। মুখ্যমন্ত্রী সোমবার জানান 2015 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।